আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন আমরা সলভ করব ঢাকা বোর্ড 2024-এ অধ্যায় 5 থেকে আসা এমসিকিউগুলা। তো প্রথমেই বলে রাখি, প্রতি বছরই প্রতি বোর্ডেই অধ্যায় 5 থেকে অন্তত 4 থেকে 5টা এমসিকিউ নর্মালি এসে থাকে। এর বেশিও আসতে পারে, কমও আসতে পারে, কিন্তু নর্মালি 4 থেকে 5টা এমসিকিউ চলে আসে প্রতি বছরই। তো প্রথমেই শুরু করা যাক ঢাকা বোর্ড 2024-এ। প্রথমত অধ্যায় 5 থেকে যে কোয়েশ্চেনগুলো ছিল তার সিরিয়াল নাম্বার 8 এবং 9 ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসা যে কোয়েশ্চেন এমসিকিউগুলো সেগুলো। তাইলে দেখি আমরা প্রশ্নটা একটু পড়ি। নিচের উদ্দীপকটি পড়ো, এই কোডটা পড়তে বলতেছে এবং 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হবে। তো আমি যদি একটু কোডটা দেখি, কোডটা দেখে যদি আমি একটু বলার চেষ্টা করি, আয়ের মান এখানে 1 থেকে শুরু হয়েছে, তারপরে 6 পর্যন্ত যাবে, 6 বা 6-এর ছোট বা 6-এর সমান এখানে একটা কন্ডিশন দেওয়া আছে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে কিছু কোড দেওয়া আছে দেখতে পাচ্ছি। দেন আমাদের এখানে একটা কিছু প্রিন্ট হয়েছে, আউটপুট আসছে HTML। এখন কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে HTML এই লেখাটা কতবার প্রদর্শিত হবে বা কতবার প্রিন্ট হবে। তাহলে এখানে যদি আমি দেখি, একবারে যদি বলার চেষ্টা করি, তাহলে আনসারটা হবে 5। এখন আসো এক্সপ্লেন করি 5 আনসারটা কিভাবে আসে। তো অনেকে কোডগুলো অনেক ভালো মতো বুঝো, আবার অনেকে বুঝো না। তো যারা বুঝো না তাদের জন্য একদম সিম্পলি একটু বলে যাই। দেখো এখানে মেইন কম্পোনেন্ট হচ্ছে, দেখো যে জটিল জিনিসটা এখানে হচ্ছে লুপটা লুপটা বোঝাটাই হচ্ছে এখানে মূল বিষয়। লুপটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো তুমি বুঝতে পারবা, আনসারটা কীভাবে 5 আসতেছে সেটা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে একটু যদি ডেমনস্ট্রেট করি, তাইলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরের এখানে 3টা পার্ট আছে। এই পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজ পার্ট, এই পার্টটাকে বলা হয় কন্ডিশন চেকিং পার্ট, আর এই পার্টটাকে বলা হয় হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট। তো প্রথমেই আসবে ফর যে লুপটা, এটা হচ্ছে একটা লুপ। যে লুপ মানে হচ্ছে যে কাজটা সব সময় মানে বারবার বারবার পুনরাবৃত্তি ঘটে বা রিপিট হয়, যে একটা কাজ বারবার রিপিট হয়, সেটা হচ্ছে লুপ। তো এখানে প্রথম পার্টটা দেখি, আয়ের মান 1 ধরা হচ্ছে, এটা হচ্ছে 1। তো এরপরে এখান থেকে চলে যাবে ডিরেক্টলি এখানে এই সেকেন্ড ফেজ বা কন্ডিশন চেকিং পার্টে, আয়ের মান 1। এখন চেক করা হচ্ছে আয়ের মান, এটা আয়ের মান যেহেতু 1, আচ্ছা আমি আয়ের মান 1 লিখি এখানে। তাহলে 1টা আয়ের মানটা 6 সমান বা ছোট কিনা। হ্যাঁ, এখানে 6-এর সমান বা ছোট আমরা দেখতে পাচ্ছি, এটা 6-এর ছোট 1টা। তাহলে সে কোথায় যাবে, এখান থেকে এই জায়গায় চলে যাবে, মানে বডি, আমি যদি এটাকে বডি বলে থাকি তাহলে এই বডিতে চলে যাবে, এই জায়গা থেকে চলে আসবে এখানে। ঠিক আছে, এই জায়গা থেকে এখানে চলে আসতেছে। আমি যদি একটু প্যান ইউজ করি, এই পার্টটা থেকে গেল এই পার্টে, এখান থেকে গেল এখানে, দেন এখান থেকে চলে আসবে এই পার্টে, মানে বডিতে চলে আসবে। এটা পুরোটা হচ্ছে বডি। এই কোডগুলা সে এক্সিকিউট করবে। তাহলে কি এক্সিকিউট করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ নামে একটা কন্ডিশন। তারপরে ইফের পরের যে লাইনটা আছে সেটা হচ্ছে কন্টিনিউ। এখানে কন্টিনিউর অর্থটা বা কন্টিনিউ কিওয়ার্ডটা কেন, এটার কাজ কি সেটা একটু ছোট করে বলি, এটা বোঝাটা ইম্পর্টেন্ট, এখানে খুবই ইম্পর্টেন্ট। তো কন্টিনিউ কাজটা হচ্ছে কি জানো, কন্টিনিউর উপরে যেই কন্ডিশনটা থাকে সেটার জন্য এই কন্টিনিউটা কাজ হবে। মানে হচ্ছে কন্টিনিউটা কখন এক্সিকিউট হবে, যখন আয়ের মান 4 হয়ে যাবে, আই ইকুয়াল 4, মানে আই যখন 4 হবে তখন কন্টিনিউ এই কোডটা রান হবে বা এই কাজটা করে থাকবে, কন্টিনিউ কাজটা সম্পন্ন হবে। তাহলে কন্টিনিউ কাজটা কি, কন্টিনিউ কি কাজ করে, কন্টিনিউ কাজ করে এটাই যে কন্টিনিউর নিচে যেই জিনিসগুলো থাকবে, কন্টিনিউর নিচে যেই পার্টগুলো থাকবে সবগুলোকে সে স্কিপ করে আবার সেই ইনক্রিমেন্ট পার্টে চলে যাবে, বা আবার মানে এখানে এই পার্টে চলে আসবে, কন্ডিশনাল চেকিং পার্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি শুরু থেকে বলি, আয়ের মান যখন 1, তাহলে এখানে আয়ের মান যেহেতু 4 না, যেহেতু মানে জাস্ট 4-এর জন্য এই কন্টিনিউটা হবে, আর বাদ বাকি সবসময় হচ্ছে প্রিন্ট হতে থাকবে। তাহলে আয়ের মান যখন 1 তখন সে একবার প্রিন্ট করবে, বা আমি এখানে একটু প্রিন্ট লিখি, প্রিন্ট HTML। তাহলে একবার প্রিন্ট হলো আয়ের মান যখন 1। আবার সে এটা যখন প্রিন্ট করে ফেলবে আর তো কোনো কাজ নাই, তাহলে আবার সে কোথায় যাবে, আবার সে এই জায়গায় চলে আসবে, এই ইনক্রিমেন্ট পার্টটাতে চলে আসবে। ইনক্রিমেন্ট পার্টে আমরা কি দেখতেছি, আই ইকুয়াল আই প্লাস 1, মানে আই যত ছিল, আই ছিল 1, এখন আই এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে আয়ের মান কত হবে, 2। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আয়ের মান 2 হয়ে গেল। এখান থেকে আবার সে চলে যাবে এই জায়গায় কন্ডিশন চেকিংয়ে, কন্ডিশন চেকিং এখান থেকে এখানে চলে যাবে। তাহলে কন্ডিশন চেক করবে কি, আয়ের মান যেহেতু 2, তাহলে সেটা 6-এর চেয়ে ছোট, তাহলে সেটা ট্রু। ট্রু হলে সে নিচের এখানে বডির মধ্যে ঢুকবে, ট্রু হলে সে বডির মধ্যে ঢুকলো। তাইলে ঢুকে কি করবে, এখানে যেহেতু এটা 4 না, আয়ের মান যেহেতু 4 না, তাহলে এই পার্টটা পুরাটুকু এটা এক্সিকিউট হবে না বা এটার কোনো কাজ নাই, এটা এখন নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, এই দুইটা লাইন।
ইফ এবং কন্টিনিউ, এই দুটো নিষ্ক্রিয় অবস্থায় থাকলো আই এর মান যেহেতু 2। তাহলে সে এখানে আর কি পাওয়া যাচ্ছে, প্রিন্ট এফ পাওয়া যাচ্ছে। প্রিন্ট এফ মানে আমরা জানি যে জাস্ট প্রিন্ট করে দেওয়া বা আউটপুট দেখানো। তাহলে এখানে অবশ্যই প্রিন্টটা এখনো প্রিন্ট হবে, মানে এখানে এই লাইনটা এই কোডটা এক্সিকিউট হবে, তার মানে এইচটিএমএলটা প্রদর্শিত হবে আই এর মান যখন 2 হবে। তাহলে আমি ডট ডট দিয়ে যাই, আই এর মান যখন 2 হবে তখনও প্রদর্শিত হবে। এখন এই লাইনগুলো শেষ করার পরে সে আবার কোথায় চলে যাবে, এগেইন রিপিট করবে সেম প্রসিজিয়ার। তাহলে আয়ের মান 1 করে বাড়বে, এটার মানে হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া। আরেকটা কথা বলে রাখি, এই পার্টটার বদলে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আই প্লাস প্লাস। মানে হচ্ছে এই পার্টটুকু এর পরিবর্তে তুমি ডিরেক্টলি আই প্লাস প্লাস লিখে দিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। ইনক্রিমেন্ট পার্ট এটা আরও সহজ হয় লিখতে। তো যার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারে, কিন্তু কোয়েশ্চেনে অনেক সময় এই জিনিসটা দেওয়া থাকতে পারে। তাইলে ইনক্রিমেন্ট হয়ে গেল, আয়ের মান 3 হয়ে গেল, এখান থেকে সে এখানে আসলো, ইনক্রিমেন্ট হয়ে গেল 3 হয়ে গেল। আবার কন্ডিশন চেকিং করবে, তাহলে আয়ের মান 3 এটা হচ্ছে ছোট বা সমান হলেও কাজ করবে। যেহেতু হচ্ছে ছোট 3টা, তাহলে কন্ডিশনটা ট্রু হয়েছে। ট্রু হলে কি হবে, বডির মধ্যে চলে যাবে, এই বডিটা আমাদের এক্সিকিউট করবে। তাইলে এটা যেহেতু 3 আয়ের মান 3 যেহেতু, তাইলে এগুলা কাজ করবে না, এগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এগেইন। তাহলে এগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলে পরের লাইন এই কোডটা রান হবে। তাহলে এটা রান হলে কি হবে, এটা প্রদর্শিত করবে এইচটিএমএল। তাহলে আবার আমি একটু যদি ডট ডট দিই, মানে হচ্ছে 3বার প্রিন্ট হয়ে গেল এখন, ঠিক আছে। তাইলে এখন এটা কাজ করার পরে, প্রিন্ট করার পরে আবার সে কোথায় যাবে, এগেইন এখানে আসবে কন্ডিশন চেক না, কন্ডিশন চেকের আগে ইনক্রিমেন্টটা, মানে এখানে কোডটা রান হওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে আবার আমাদের ইনক্রিমেন্ট পার্টে চলে আসলো। ইনক্রিমেন্ট পার্ট চলে আসলো মানেই হচ্ছে আয়ের মান বেড়ে যাবে। আয়ের মান বেড়ে গিয়ে কত হবে, 4 হবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবা। যখন আয়ের মান 4 হলো এখানে ইনক্রিমেন্টের মাধ্যমে, ইনক্রিমেন্ট থেকে কোথায় যাবে, সে কন্ডিশন চেকিং এ যাবে, এই স্টেজে যাবে। কন্ডিশন চেক করতেছে কি, আয়ের মান যেহেতু 4, তাহলে 4টা আই লেস দেন অর ইকুয়াল 6 মানে হচ্ছে 6-এর চেয়ে ছোট হলে বা সমান হলে, আশা করি বুঝতে পারতেছো। তাহলে যেহেতু 4, সে কন্ডিশনটা ট্রু পাচ্ছে। ট্রু হলে এই বডির মধ্যে আসবে, ফলস হলে এই বডির মধ্যে আসবে না, সে এন্ড হয়ে যাবে, লুপটাও কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে পুরোটা। তো আমরা পরে দেখবো সেটা। তো এটা এখন বডিতে ঢুকলা, এর মানে যখন 4, এই কোডগুলো এখন এক্সিকিউট করা শুরু করবে বা রান করা শুরু করবে, যেটাই বলি আমরা। তাহলে এখানে দেখো আয়ের মান যখনই 4 হচ্ছে, এই কন্ডিশনটাতে এই কন্ডিশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে আই ইকুয়াল 4 দেখতে পাচ্ছি, তাহলে আয়ের মান যখন 4 হবে তখন কন্টিনিউ এই কোডটাই রান হবে। এই কোডটা কিন্তু এতক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এই লাইনটা, এখন কিন্তু এটা অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হলো, তাইলে কি কি বলছিলাম, কন্টিনিউর কাজ কি, কন্টিনিউ যেহেতু অ্যাক্টিভ হয়েছে, তাহলে অ্যাক্টিভ হওয়া মানে কি, কন্টিনিউর পরে যত কোড থাকবে সবগুলোকে সে স্কিপ করে যাবে। স্কিপ করা মানে একদম টোটালি বাদ যাবে, তার মানে এটা প্রিন্ট হবে না। আয়ের মান যখন 4 হবে তখন এটা প্রিন্ট হবে না। তাহলে প্রিন্ট না হয়ে সেটা স্কিপ করে কোথায় যাবে, আবার ইনক্রিমেন্ট পার্টে চলে যাবে। আবার ইনক্রিমেন্ট পার্টে, তাহলে এখানে প্রিন্ট হলো না, আমি একটু ক্রস দিই, ইনক্রিমেন্ট হলো না, তাইলে ইনক্রিমেন্ট হলো, সরি, এখানে প্রিন্ট হলো না। এখন এটা স্কিপ করার পরে আবার ইনক্রিমেন্ট পার্টে চলে যাবে, আয়ের মান ইনক্রিমেন্ট হবে মানে হচ্ছে 5 হয়ে যাবে। আবার এখানে কন্ডিশন চেকিং আসবে, এভাবে করতে করতে আসলে দেখো 5 যখন হবে তখন আসলে এটা বুঝতে পারতেছো আগেরগুলোর মতোই, 5 যখন পাবে তখন প্রিন্ট হবে। তারপরে এবার 5 থেকে এটা লাইনটা শেষ করে আবার ইনক্রিমেন্ট পার্টে যাবে, তাহলে আয়ের মান 6 হবে। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে, আয়ের মান যখন 6, তাহলে এখনও কিন্তু আই লেস দেন অর ইকুয়াল 6, এই কন্ডিশনটা কিন্তু ট্রু। ট্রু যেহেতু আবার সে এখানে ঢুকবে, ঢোকার পরে কি করবে, এটা তো এক্সিকিউট করবে না, এটা তো নিষ্ক্রিয়, আয়ের মান যেহেতু 6, তাহলে প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে, এখানেও একবার প্রিন্ট হবে। তাহলে আমাদের টোটাল কয়বার প্রিন্ট হচ্ছে দেখো, এখানে একবার, 2বার, 3বার, 4বার, 5বার। তাহলে এই লুপটা কীভাবে শেষ হচ্ছে সেটা একটু বলে দিই জাস্ট ছোট করে। যখন আমাদের 6-এর সময়, 6 আই ইকুয়াল টু 6-এর জন্য যখন এই প্রিন্টটা করে ফেলবে, তখন আবার সে কোথায় যাবে, আবার কিন্তু সে ইনক্রিমেন্ট পার্টে চলে যায়, আয়ের মান 7 হয়ে যায়। 7 হয়ে গেলে দেখো এই কন্ডিশনটা কিন্তু ফলস। ফলস যখন হবে তখন এই কোড এই বডির মধ্যে ঢুকবে না, এই কোডগুলো রান হবে না, যার কারণে আমাদের প্রোগ্রামটাই শেষ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো কেন এটার আনসার আমাদের 5ই হবে, এটাই হচ্ছে রাইট আনসার। তো এখন আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি কি, অপারেটরগুলো কি কি, কোন কোন অপারেটর ব্যবহার করা হয়েছে সেটাই আমরা একটু দেখবো, চলো। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এই ইকুয়াল ইকুয়াল, এটাও একটা অপারেটর, তারপরে এই যে প্লাস, এটাও একটা অপারেটর, তারপরে হচ্ছে দেখো আর কি কি অপারেটর আছে এখানে দেখতে পাচ্ছি, এই যে লেস দেন অর ইকুয়াল, এটাও একটা অপারেটর। তাহলে এখানে আমি একটু বলে রাখি ছোট করে, এখানে নিতে
আমি যদি আনসারটা বলে দিই, এখানে শুধুমাত্র এরিথমেটিক মানে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলোকে বলা হয় এরিথমেটিক। তো এরিথমেটিক অপারেটরটা ইউজ করা হয়েছে এবং এবং আমাদের কি রিলেশনাল অপারেটরটা ইউজ করা হয়েছে। রিলেশনাল অপারেটরটা কি, এই যে ইকুয়াল ইকুয়াল বা লেস দেন অর ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর বলা হয়। তাহলে এখানে লজিক্যাল অপারেটর আমরা দেখতে পাচ্ছি না। লজিক্যাল অপারেটর কোনগুলো আমি একটু যদি এখানে লিখে দেখাই তোমাকে। আমরা প্রথমত একটু এরিথমেটিক অপারেটর কয়েকটা লিখি। এরিথমেটিক একটু জানার জন্য এগুলো অন্যান্য এমসিকিউ তো আসতে পারে ফিউচারে, এই জন্য বলেছি। অবশ্য বইয়েও দেখবা তোমরা, বইটা একটু পড়লেই হয়ে যাবে। এরিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। তারপরে আর কি আছে, লজিক্যাল অপারেটর কোনগুলো? লজিক্যাল অপারেটর হচ্ছে, একটু লিখি, লজিক্যাল অপারেটর হচ্ছে এই যে অ্যান্ড, এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর। তারপরে এটাকে বলা হয় অর অপারেটর, আর এটাকে বলা হয় নট অপারেটর। অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তাইলে আমরা এই অপারেটরগুলো কি কোথাও দেখতে পাচ্ছি? এই অপারেটরগুলো কি কোথাও দেখতে পাচ্ছি? দেখো তো এই কোডটাতে কোথাও কিন্তু অ্যান্ড, তারপরে অর, তারপরে হচ্ছে নট, এইগুলো কিন্তু নাই। তাহলে আমাদের রাইট আনসার হবে কোনটা? রিলেশনালটা আশা করি বুঝতে পারছো। এই যে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল ইকুয়াল, এটা আর লিখলাম না আমি। তো এখানে আমার রাইট আনসারটা হবে 1 and 3। 1 and 3 যদি হয় তাহলে আমার খটাই হচ্ছে রাইট আনসার। ওকে, এবার আসি 11 নম্বর কোশ্চেনটাতে। বলা হচ্ছে ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? তো ডেটা টাইপ ডাবল, আমরা জানি কয়েক ধরনের ডেটা টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপর হচ্ছে ক্যারেক্টার। এগুলোর ডেটা টাইপ কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে মুখস্থ। ডাবলের জন্য আমরা কি ইউজ করে থাকি? ডাবলের জন্য ইউজ করে থাকি আমরা %LF। %LF আছে হচ্ছে এটাতে ঘ নম্বরে, তাহলে রাইট আনসার হচ্ছে এটা। তো তোমাদের সুবিধার্থে আমি এটা একটু বলে দেই, আমাদের বই থেকে একটু দেখাই দেই। আশা করি দেখতে পাচ্ছ এখন আমাদের এখানে কিছু ডেটা টাইপ আছে। ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, এই 4 ধরনের ডেটা টাইপ আছে আমাদের সি প্রোগ্রামিংয়ে: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তাহলে ডাবলের জন্য আমাদেরকে জিজ্ঞেস করছিল, এটা হচ্ছে %LF। ঠিক আছে, তো এগুলোও মনে রাখবা, এগুলো কিন্তু মুখস্থ। দেন আমরা পরের এমসিকিউগুলোতে চলে যাই। আচ্ছা, পরের এমসিকিউগুলো কোন পেজে? এখানে আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন বলা হচ্ছে 12 নম্বর, প্রোগ্রাম ফ্লো চার্ট বলতে বোঝানো হয় যে আমাদের এই অধ্যায়ের কিন্তু শুরুতেই দেখতে পাবা যে ফ্লো চার্ট নিয়ে কিছু কথা আছে। কোনো একটা প্রোগ্রামের ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় বা ফ্লো চার্টে কী কী ইউজ করা হয়, ফ্লো চার্টটা দেখতে কেমন হয়, সেগুলা ডিসকাস করা হয়েছে। তোমরা শুরুতে একটু পড়ে নিলে পারবা। কিন্তু এখানে একটু বলা হচ্ছে কি দেখো তো, প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ স্টেপ বা প্রক্রিয়াকরণের ইংলিশ হচ্ছে প্রসেস। মানে ভিন্ন ভিন্ন, আমরা জানি ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রতীক ইউজ করা হয় কিন্তু আমাদের ফ্লো চার্ট আশা করি দেখছো, না দেখলে একটু চেক করে নিবা। অথবা আমার কনসেপচুয়াল ক্লাস যেগুলো আছে, অধ্যায়ভিত্তিক ক্লাস, ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো, সেখানে দেওয়া আছে ভিডিওগুলো, বেসিক ক্লাসগুলো দেখে ফেলতে পারো। তো এখানে আমাদের প্রক্রিয়াকরণের জন্য আমরা জানি, মনে রাখবা, সেটা হচ্ছে আয়তক্ষেত্র বা আয়তকার যে ক্ষেত্র, সেটা আয়তক্ষেত্র ইউজ করা হয় আর কি। তো আমি যদি একটু বই থেকে দেখাই দেই, প্রক্রিয়াকরণের ইংলিশ হচ্ছে প্রসেস। আচ্ছা, বই হচ্ছে এখানে কত পৃষ্ঠা? 153 পৃষ্ঠা তোমাদের টেক্সট বুকের। এই যে ফ্লো চার্টের সিম্বল, কোন ফ্লো চার্ট কোন কাজের জন্য কোন জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো দেখতেছি এখানে। কন্ডিশন বা শর্তের জন্য এই চিহ্ন, এই ইয়াটা আমাদের রম্বস ইউজ করে থাকি। তারপরে হচ্ছে ইনপুট বা আউটপুটের জন্য সামান্তরিক, এইগুলো আর কি। তারপরে বৃত্তের জন্য কানেক্টরের জন্য আমরা বৃত্ত ইউজ করে থাকি। তাহলে আমরা প্রক্রিয়াকরণের জন্য কি ইউজ করে থাকি? প্রসেস ইউজ করে থাকি। ওকে, দেন আমাদের সর্বশেষ যেই অধ্যায় 5 থেকে আসা এমসিকিউটা ঢাকা বোর্ড 2024-এ, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? সেটা হচ্ছে একদম আমাদের মুখস্থ রাখা লাগবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি বা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রলগ। এটা একটু মনে রাখবা, এটাই হচ্ছে আনসার। সো দ্যাটস অল। আমাদের ঢাকা বোর্ড 2024-এর অধ্যায় 5 থেকে এই কোয়েশ্চেনগুলাই আসছে। তো পরবর্তী আমরা অনেকগুলা
ভিডিও আসতে যাচ্ছে। প্রত্যেকটা অধ্যায় থেকে বোর্ড ভিত্তিক আমাদের এমসিকিউগুলো সলভ করা হবে, অ্যাজ ওয়েল এস আমাদের প্লেলিস্ট চেক করতে পারো আমার চ্যানেলে গিয়ে। সেটা হচ্ছে সিকিউ সলভ দেওয়া আছে, সেগুলো চেক করতে পারো। সো আশা করছি বুঝতে পারছো ঠিক মতো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি লার্নিং।